সকালে 6:30টার সময় মর্নিং ওয়াক করে বাড়ি ফিরছিলেন কাকলি দেবী আর অবিনাশবাবু। নিচতলায় ভাড়াটিয়াদের ঘরের পাশ থেকে সিঁড়িতে ওঠার সময় ঘরের মধ্যে থেকে বাচ্চাটার গলায় কাকু ডাকটা শুনে একটু অবাক হন তিনি। পরশু নতুন ভাড়াটিয়া এসেছে, স্বামী স্ত্রী ও তাদের বছর চারেকের একটা ছোট্ট মেয়ে তিতলি। ছিমছাম সংসার, কোনো ঝুট ঝামেলা নেই দেখে ভাড়া দিয়েছেন তারা। কাকু ডাকটা শুনে কৌতূহলী হলেন কাকলি দেবী। এত সকালে কাকু বলে কাকে ডাকছে বাচ্চাটা? কিন্তু অন্যের ঘরে যখন তখন উঁকি দেওয়াটা তার রুচিতে বাধে। তাই কৌতূহল মনের মধ্যে রেখেই দোতলায় নিজের ঘরে এলেন তারা। যদিও অবিনাশবাবু খেয়াল করেননি বিষয়টি। কাকলি দেবী মনে মনে ভাবলেন, নতুন ভাড়াটিয়া গৌতমবাবুর ভাইটাই এসেছেন মনে হয়, কিন্তু তাও এত সকালে। অবিনাশবাবুকে তিনি কিছু না বলেও চিন্তার একটা সূক্ষ্ম রেশ মনের মধ্যে রয়েই গেল কাকলি দেবীর। বেলা 10টায় অবিনাশবাবু অফিসে বেরিয়ে গেলেন রোজকার মতন। এখন অখণ্ড অবসর কাকলি দেবীর। নিচ থেকে মাঝে মাঝে বাচ্চাটির খিলখিল হাসির শব্দ শোনা যাচ্ছিল। মনটা বেশ ভালো লাগলো তার। মিষ্টি ফুটফুটে বাচ্চাটা। বুক থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছেলের ঘরের নাতি নাতনির মুখ দেখা তার কপালে আর নেই, যদিও তাদের এক ছেলে আর এক মেয়ে। ছেলে তো তাদের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন করে এক বিধবা মেয়েকে বিয়ে করেছে, আজ মাস 6 হলো। আত্মীয় স্বজন সবাই ছি করছে। কারোর কাছে মুখ দেখানোর অবস্থা রাখেনি ছেলে। কত আশা ছিল ছেলের বউ নিয়ে, কিন্তু একটা বিধবা মেয়েকে ঘরের বৌমা, এটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয় কাকলি দেবীর পক্ষে। একটা অপয়া মেয়ে আগের স্বামীকে অল্প বয়সেই খেয়েছে, এবার তার ছেলের মাথাটাও খাচ্ছে। ছেলেকে অনেকবার বুঝিয়ে বলেছেন তিনি, কিন্তু ছেলে কোনো কথা শোনেনি তার। তাই তারা রাগে অভিমানে ছেলের সাথে সব সম্পর্ক ছেদ করেছেন। আর একমাত্র মেয়েও চাকরি সূত্রে বাইরে ব্যাঙ্গালোরে থাকে। অতএব কাকলি দেবী সারাটা দিন একা। কিন্তু এই একা একা সারাদিন কাটতে চায় না তার। একাকিত্ব কাটানোর জন্যই অনেক ভেবেচিন্তে দেখে শুনে এই দম্পতিকে ভাড়া দিয়েছেন তারা। গ্রামে বাড়ি, এখানে কাছেই কোম্পানিতে কাজ করেন গৌতমবাবু। যাতায়াতের সুবিধার জন্য ভাড়ায় আসা। স্বামী স্ত্রী আর একমাত্র মেয়ে। বেশ হাসি খুশি পরিবার, কোনো ঝুট ঝামেলা নেই। নইলে ভুলভাল ভাড়াটে ভাড়া দিয়ে আজকাল যা হচ্ছে চারিদিকে। ব্যালকনির সোফায় বসে এইসব ভাবতে ভাবতে সকালের কৌতূহলটা আবার মাথা চাড়া দিয়ে উঠল তার। গৌতমবাবুর ভাই কি এখনও আছেন নাকি চলে গেছেন? সারা শব্দ তো কিছুই পাওয়া যাচ্ছে না। দিন চারেক পরে সন্ধেবেলা, সন্ধ্যের দিকে বাচ্চাটির কান্নার আওয়াজ শুনে নিচে নামলেন কাকলি দেবী। ওদের ঘরে গিয়ে বউটাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, এত কাঁদছে কেন? ওর বাবার সাথে ফোনে কথা বলছিল, যেই ফোনটা রেখে দিয়েছে তখন থেকেই কাঁদছে। এক্ষুনি বাবার কাছে যাবে। কি যে করি মেয়েটাকে নিয়ে, কথা শোনে না একটুও। কাকলি দেবী আদর করে তেতলিকে কোলে নিয়ে বলল, কি হয়েছে মা, কাঁদে না, বাবা এক্ষুনি চলে আসবে। বাচ্চাটা কাঁদতে কাঁদতে বলল, কাকু যাব। বউটা অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি করে বাচ্চাটিকে কাকলি দেবীর কাছ থেকে নিয়ে একটা চকলেট দিয়ে কান্না থামানোর চেষ্টা করলো। কাকলি দেবী ভীষণ অবাক হলেন ফের। বাবাকে কাকু বলছে বাচ্চাটা, কিন্তু কেন? নাকি কাকু বলে বিশেষ কেউ আছে যাকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে বউটা? বাবার জন্য কাঁদছে বলে? ব্যাপারটা বেশ গোলমেলে লাগলো। ভদ্রতার খাতিরে তিনি কোনো প্রশ্ন না করে নিজের ঘরে ফিরলেন। সেই দিন রাত্রে চিন্তিত কাকলি দেবী স্বামীর কাছে তার সন্দেহের কথা না বলে পারলেন না। এই কাকু ব্যক্তিটিকে, বাচ্চাটা সব সময় কাকু কাকু বলে কেন? অবিনাশবাবু শুনেও একটু চিন্তায় পড়লেন।
কিন্তু বাড়তি ঝামেলা এড়াতে তিনি বড্ড ভালোবাসেন। তাই বললেন, আরে ছাড়ো তো, ছোট একটা বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে সেই নিয়ে তুমি রাতের ঘুম নষ্ট করো না। কিন্তু কাকলি দেবীর মাথা থেকে সন্দেহটা গেল না। নিশ্চয়ই কিছু গোলমাল আছে। পরের দিন সকালে সন্দেহটা আরও বেড়ে গেল যখন কাজের লোক মিনতির কাছে শুনলেন বাচ্চাটা নাকি তার বাবাকেই কাকু বলে ডাকে। মিনতি অনেকবার শুনেছে। কি সর্বনাশ, এ কি কথা! তাহলে কি ওরা স্বামী স্ত্রী নয়? মিথ্যে বর বেউ সেজে এ কি কেলেঙ্কারি! কাকলি দেবী তৎক্ষণাৎ মেয়েকে ফোন করে সব জানালেন। মেয়ের কাছে সলা পরামর্শ করে অবিনাশবাবু বাড়ি ফিরলে বেশ চিন্তিত ও রাগত স্বরে বললেন, কাল তো আমার কথায় কোনো পাত্তাই দিলে না। আমি যা সন্দেহ করেছিলাম ঠিক করেছিলাম। জানো, বাচ্চাটা ওর বাবাকেই কাকু বলে। কিন্তু কেন বলবে? নিশ্চয়ই ওরা স্বামী স্ত্রী নয়। ছোট মানুষরা কখনো মিথ্যা বলে না। দেখো, খোঁজ নিয়ে আমার মনে হচ্ছে অন্যের বউ নিয়ে পালিয়ে এসেছে এখানে নিশ্চয়ই। ছ্যা ছ্যা, তুমি কালই ভাড়াটিয়াদের সাথে কথা বলো, ওদের বিয়ের সার্টিফিকেট দেখাতে বলো। অবিনাশবাবু বিব্রত হয়ে বললেন, আচ্ছা তুমি ব্যস্ত হয়েও না, আমাকে একটু ভাবতে দাও। এইভাবে ভাড়াটিয়ার কাছ থেকে ম্যারেজ সার্টিফিকেট চাওয়া যায় নাকি? কাকলি দেবী অধৈর্য হতে বলেন, বিয়ের সার্টিফিকেট না দেখাতে পারলে ওই ভাড়াটাকে কালে বিদায় করবার ব্যবস্থা করো। সাংঘাতিক, ভেবেছো একবারও? তলে তলে এত নোংরামি! সামনে দেখলে তো কিছুই বোঝা যায় না। একেবারে সুখী পরিবার। ছি ছি, শেষে কি না অন্যের বউ, অন্যের বাচ্চা নিয়ে! ইস, আমি সারাদিন একা থাকি, দিনকাল যা খারাপ, কি করতে কি হবে। তুমি কালকে এরই একটা বিহিত করবে, এই বলে দিলুম। সব শুনে অবিনাশবাবু বেশ চিন্তায় পড়লেন। কিন্তু গৌতমবাবু অমন মানুষ, কেন জানেন না, এটা ঠিক বিশ্বাস হচ্ছিল না তার। তবুও স্ত্রীকে আশ্বস্ত করে বললেন, আচ্ছা কাল রবিবার আছে, সকালে ওদের সাথে কথা বলতে যাব। পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে 9টার নাগাদ স্ত্রীর তাড়ায় অবিনাশবাবু অনিচ্ছা সত্ত্বেও ভাড়াটিয়াদের ঘরের দিকে পা বাড়ালেন। কাকলি দেবীও সঙ্গ নিলেন। অবিনাশবাবু কদিন গৌতমবাবুর সাথে কথা বলে যা বুঝেছিলেন, ভদ্রলোক খুবই অমায়িক, ভদ্র। কিভাবে যে ওনাকে জিজ্ঞাসা করবেন সেটাই ভেবে পাচ্ছিলেন না তিনি। কিন্তু নিজের স্ত্রীকে তিনি ভালো করেই জানেন, এর বিহিত না করে তিনি শান্ত হবেন না কিছুতেই। নিচতলা নামতেই পায়েসের গন্ধ নাকে এসে লাগলো তাদের। কাকলি দেবী মনে মনে ভাবলেন, মনের সুখে পায়েস রান্না করাচ্ছি। গৌতমবাবু মনে হয় সবে বাজার করে ফিরেছিলেন। বাড়িওয়ালাকে দেখে বাজার ভর্তি ব্যাগ হাত থেকে নামিয়ে তিনি ব্যতীত ব্যস্ত হয়ে উঠলেন বসতে দেবার জন্য। বউটা পায়েস রাঁধছিল, তাড়াতাড়ি করে দুটো চেয়ার টেনে বসতে দিল। এমন অসময়ে বাড়িওয়ালার উপস্থিতিতে একটু অবাক হয়েছিল তারা। তিতলি কাকলি দেবীর কাছে এসে দাঁড়ালেও কাকলি দেবী কিন্তু আজ আর অন্যান্য দিনের মতন তিতলিকে কোলে নিয়ে আদর করলেন না। অবিনাশবাবু একটু শব্দ করে গলা ছেড়ে বললেন, কিছু মনে করবেন না গৌতমবাবু, আমরা একটা কথা বলতে এসেছি। আপনাদের ম্যারেজ সার্টিফিকেটটা একটু দেখতে চাই। গৌতমবাবু এই কথায় বেশ অস্বস্তিতে পড়ে গেলেন। ধীর স্বরে বললেন, ওটা তো এখানে নেই, গ্রামের বাড়িতে আছে। কিন্তু কেন বলুন তো, কিছু সমস্যা হয়েছে? অবিনাশবাবু মৃদু স্বরে কিছু বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে কাকলি দেবী বললেন, দেখো বাছা, কিছু মনে করো না, তোমাদের ভালো মানুষ মনে করায় ভাড়ায় দিয়েছি। কিন্তু তোমাদের সম্পর্কটা বড্ড গোলমেলে। নইলে কোনো বাচ্চা তার নিজের বাবাকে কাকু বলে? এ কেমন ধরনের কথা? এটা মোটেই স্বাভাবিক না। তোমরা স্বামী স্ত্রী কিনা সে নিয়ে সন্দেহ আছে আমাদের। তাই বাবু, ম্যারেজ সার্টিফিকেট না দেখালে এখানে থাকা হবে না তোমাদের।
কাকলি দেবীর কথা শুনে গৌতমবাবু খুবই অপ্রতিভ হয়ে কিছু বলার আগেই তিতলি ঠাম্মি বলে বাইরে ছুটে গেল। পর মুহূর্তে এক বৃদ্ধা তিতলিকে কোলে নিয়ে ঢুকলেন, সঙ্গে একটা মেয়ে ব্যাগ হাতে। ঘরে ঢুকে ঘরের গম্ভীর অপ্রীতিকর পরিস্থিতি বুঝতেই বৃদ্ধার বেশিক্ষণ লাগলো না। গৌতম বাবুর কাছ থেকে সব শুনে বৃদ্ধা বলতে শুরু করলেন, নিজে দেখে শুনে বড় ছেলের জন্য বউ এনেছিলুম, কিন্তু আমার বড় ছেলেটা বিয়ের কয়েক বছরের মাথায় আমার দিদি ভাইয়ের যখন মাত্র 3 বছর বয়স, তখন হঠাৎ একদিন রাত্রে বুকের ব্যথায় ছটফট করতে করতে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায়। কিছুক্ষণ চুপ থেকে চোখের জল মুছে সঙ্গে আসা মেয়েটিকে দেখিয়ে বলেন, আমি নিজের 3টে বাচ্চাকে নিয়ে বিধবা হয়েছিলুম যখন। আমার এই ছোট্ট মেয়ে দিদি ভাইয়ের বয়সী হবে। একা হাতে 3টে বাচ্চা সামলে সমাজের নোংরা চোখ থেকে নিজেকে ঠিক রেখে একটা সমস্ত বিধবার বেঁচে থাকা যে কি কষ্টের সে আমি জানতুম। ধীরে ধীরে ছেলের শোক কাটিয়ে উঠতে পারলেও আমার ঘরের লক্ষ্মী চোখের সামনে সাদা থান পরে ঘুরে বেড়াবে, সেটা আমি সহ্য করতে পারছিলাম না কিছুতেই। একে অল্প বয়স, তার উপরে কোলে কচি একটা মেয়ে। ওর চিন্তায় আমার ঘুম হতো না। আমার ছোট ছেলে এখানকার কোম্পানিতে চাকরি করে, বাইরে বাইরে থাকতো। শেষে অনেক ভেবেচিন্তে ছোট ছেলে গৌতমকে ডেকে পাঠালুম। ছেলে আমার কথা ফেলবে না জানতুম, তেমন শিক্ষেও দিইনি। বৌমাকে বোঝাতে আমার বেশ সমস্যা হয়েছিল। তারপর আমি নিজের উদাহরণ দেখিয়ে আমার দিব্যি দিয়ে রাজি করিয়ে মাস 6 আগে ওদের বিয়ে দিলুম। গায়ের লোক, আত্মীয় স্বজন চিচি করতে লাগলো। বলল অপয়া বিধবা বউ এক ছেলেকে খেয়েছে, তারা যা পারে বলুক। সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু গো। সব সময় মেয়েরা অপয়া হয় কেন? আমার স্বামীটা চলে যাবার পর আমাকেও শুনতে হয়েছিল এমন। তারপরে কাকলির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা দিদি ভাই, আপনিই বলেন, আমি অপয়া হলে একা হাতে 3টে বাচ্চাকে এইভাবে মানুষ করতে পারতুম? আপনি কি বলেন? তাই কারোর কথায় কান দিইনি। পরের কথায় কাজ কি? দুঃখের দিনে এরা কেউ পাশে থাকবে না। আমার ঘরের মানুষগুলো কিসে শান্তিতে আগে সেটাই তো দেখব। এতে আমার ঘরের লক্ষ্মীও ঘরে থাকলো, আর আমার দিদি ভাইও আমার বাপ পেল, আর আমিও শান্তি পেলুম। কিন্তু আমার দিদি ভাই তো ছোট ছেলেকে কাকু বলেই চেনে। ওদের বিয়ে হবার পর আমি প্রথম বাবা বলানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ছেলেই বলল, থাক না মা, জোর করতে হবে না। ছোট মানুষ, যেদিন ওর মন থেকে ইচ্ছে হবে সেদিন ও বাবা বলে ডাকুক, সেই দিনের অপেক্ষায় থাকবো আমি। এক নাগারে কথাগুলো বলে ছেলের দিকে তাকিয়ে বৃদ্ধা আবার বললেন, দেখবি তো বাবা, কথা না শুনলে কি হয়? তুই তো বারণ করেছিলি, কিন্তু কতটা ভুল বোঝাবুঝি হচ্ছিল এই নিয়ে। আমি যদি এসে না পড়তাম ওই সময়, আরও কত অপমান যে হতো। এই সময় ঘরের কোণ দিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ এলো। বৃদ্ধা চেঁচিয়ে বলল, বৌমা, ঘরের লক্ষ্মীর চোখে জল ফেলতে নেই, অমঙ্গল হবে। আমার বড় খোকা কষ্ট পাবে। এতক্ষণ অবিনাশবাবু মাথা নিচু করে সব শুনেছিলেন। অনুশোচনায় ভেতরটা পুড়ে যাচ্ছিল তার। কাকলি দেবীর মনটাও কেমন যেন হয়ে গেছিল বৃদ্ধার কথা শুনে। লজ্জিত হলেন তিনি। কেন জানি না, বৃদ্ধার কথা শুনতে শুনতে আজ খুব নিজের ছেলের কথা মনে পড়ছিল তার। অবিনাশবাবু গৌতমবাবুর হাত ধরে বললেন, কিছু মনে করো না বাবা, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, ক্ষমা করে দিও। গৌতমবাবু জিভ বের করে অবিনাশবাবুকে বললেন, মেসোমশাই অমন করে কথা বলবেন না, আপনি গুরুজন। এ বলে পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। কাকলি দেবী তিতলিকে কাছে ডেকে কপালে একটা চুমু দিয়ে ভাবলেন, কালকেই ছেলে বৌমাকে ডেকে পাঠাবেন তিনি। দুজনে চলে আসতে গেলে বৃদ্ধা হাসি মুখে বললেন, আপনারা আর একটু বসুন,
একটু পায়েস খেয়ে যান। আজ আমার দিদিভাইয়ের জন্মদিন, যে 5 পূর্ণ হলো আজ, ওই জন্যই আসা আমার। তারপর ছেলের উদ্দেশ্যে বললেন, ও বাপ, বৌমাকে বল 2 বাটি পায়েস দিতে। তিতলি এতক্ষণ সব শুনছিল। যদিও সে ছোট্ট মেয়ে, এত কিছু বোঝার বয়স তার হয়নি, কিন্তু তবুও ছোট মনে ও কি বুঝলো কে জানে। গৌতম বাবুর কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, আমিও পায়েস খাবো। এই প্রথম বাবা ডাক শুনে গৌতমবাবু চমকে উঠলেন যেন। অশ্রু সজল চোখে মেয়েকে কোলে তুলে চুমুই চুমুই ভরিয়ে দিলেন তাকে।